ইরফান ইসলাম ইরাম, লিখছি রংপুরের আইডিয়াল মোড় থেকে। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছেন truth.com-এর শ্রোতা মোহাম্মদ ইসমাইল হোসেন রামিম। তিনি একজন এইচএসসি পরীক্ষার্থী। লেখার মধ্যে ভুল হলে বা শব্দ চয়নে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন রামিম। আমার বাসা মিরপুর, ঢাকা 1216। আমার বাবা পেশায় সাংবাদিক। বাবা সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকার কারণে ঢাকার বাইরে বেশিরভাগ সময় থাকেন। 2014 সালের সেপ্টেম্বর মাসে ঘটনার সূত্রপাত আমার বোনের সাথে। আমার বোন স্বভাবতই একটু অলস প্রকৃতির। ইদানিং আমার বড় বোন অনেক বেশি ঘুমান। দীর্ঘ সময় ধরে ঘুমানোর কারণে মা আপুর কাছে জানতে চায় অসুস্থ বোধ করছে কিনা। আপু কোনো জবাবই দেয় না। মা মনে করলেন আপু খুব সম্ভবত অসুস্থ। আমার মা ভাবলেন যে বিশ্রামে থাকলে আপু সুস্থ হয়ে যাবেন। কিন্তু আপু দিনে দিনে শুকিয়ে যেতে শুরু করেছে। বিছানা থেকে উঠে যে দাঁড়াবে সেই শক্তিটুকুও তার শরীরে নেই। একদিন রাতের কথা, আপু রুমে ঘুমাচ্ছেন, তখন অনামিকা আপুর রুম থেকে গড় গড় শব্দ ভেসে আসছে। শব্দ পেয়ে আম্মু অনামিকা আপুর রুমে গেলেন। আপু বেডে শুয়ে আছেন আর ঘুমের মধ্যেই থরথর করে কাঁপছেন এবং কাঁপুনির সাথে সাথে একটা গড় গড় শব্দও করছেন। আম্মু আপুকে ঘুম থেকে ডাক দিলে আপু উঠে বলেন, একটা কালো বিকৃত চেহারার মহিলা তার অবয়ব আমার পেটের ওপর বসে গলা টিপে ধরেছে। আপুর পুরো শরীর ঘামে ভেজা। আপু মাকে উদ্দেশ্য করে বলেন, তুমি না আসলে বোধহয় আমি মরে যেতাম মা। পানি নিয়ে এসে আপুকে খেতে দিলাম। আপু পানি খেলেন এবং মধ্যরাতে ঘুমিয়ে পড়লেন। আপুর বাসায় আম্মু শুয়েছেন। ফজরের ঠিক আগ মুহূর্তে আপুর রুমে ঢোকার মূল দরজায় খসখস শব্দ ও শিরিষ কাগজ দিয়ে ঘষা মাটার শব্দ হচ্ছে। অর্থাৎ কে যেন দরজার ওপর থেকে নিচে আবার নিচ থেকে ওপরে শিরিষ কাগজ দিয়ে ঘষছে। মা শব্দ পেয়ে দেখতে গেলেন। দরজা খোলা মাত্রই মাকে শূন্যের ওপরে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো এই অপশক্তিটা। বাসার বারান্দায় ভেসে গিয়ে মাকে মেঝেতে ফেলে দেয়। আম্মু ডিম লাইটের মৃদু আলোতে দেখলেন বারান্দার লোহার গ্রিলের ফুটো ভেদ করে অনেক বড় একটা সাপ নিচে পড়ল এবং নিচে পড়া মাত্রই সে দৌড়ে চলে গেল। মা সেন্সলেস হয়ে যান। পরদিন সকালে মা জ্ঞান ফিরতেই বলেন যে আজরাইল এসেছে আমাকে নিতে, সে নিয়ে যাবে। মামা বললেন, আপা তুমি হয়তো স্বপ্ন দেখেছ, কেউ তোমাকে নিতে আসেনি, এসে দেখো আমরা সবাই আছি। আধ ঘন্টা পরে মা বলেন, আমি গত রাত্রে কি দেখলাম এটা বলে মা রাতের ঘটনাটি বলতে শুরু করলেন। রুম থেকে অনামিকা আপুর কাঁকুনির শব্দ পেয়ে আবার সবাই রুমে যায়। রুমে গিয়ে দেখে আপুর শরীরে অনেক জ্বর। আপুর মুখ হাত পা নীল বর্ণ ধারণ করেছে। আপুকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডাক্তার বলেন, রোগীর অবস্থা তো খুবই খারাপ, কেবিনে ভর্তি করাতে হবে। আপুর হাসপাতালে 2 দিন চিকিৎসা চললেও শরীরের কোনো উন্নতি হয় না। আপু অনেক অসুস্থ। টেস্টের রিপোর্টেও সব পজিটিভ। ডাক্তার রোগ নিয়ে দ্বিধায় পড়ে যান। প্রকৃতপক্ষে ডাক্তাররা অবলোকন ও রোগ শনাক্ত করতে পারছেন না। পরের দিন বাবা কর্মস্থান থেকে হাসপাতালে এলেন এবং হাসপাতালে এসে ডাক্তারদের সাথে কথা বললেন। যেহেতু আপুর শরীরের কোনো উন্নতি হলো না, তাই বাবা ডিসিশন নিলেন মিরপুরে বাসায় নিয়ে যাবেন। হাসপাতাল থেকে রিলিজ করিয়ে অনামিকা আপুকে বাসায় নিয়ে আসা হয়। 2 দিন বাসাতেই পুরোদমে বিশ্রামে থাকলেন আপু। ডাক্তারের দেওয়া ঔষধ নিয়মিত খেলেন। 3য় দিন রাতের ঘটনা। ঠিক মধ্যরাতে আপুর রুমে ধস্তাধস্তির শব্দ শুরু হয়। আমার রুম আর আপুর রুম পাশাপাশি হওয়াতে আমি বুঝতে পারি বিদ্ঘুটের শব্দ আসছে আপুর রুম থেকে। আপুর রুমে গিয়ে দরজা আস্তে করে খুলে দেখলাম যে আপুর বুকের ওপরে হুবহু আপুর মতোই দেখতে একটা অবয়ব বসে আছে আর 2 হাত দিয়ে আপুর গলা চেপে ধরেছে। আমি প্রথমে আচমকাই একটু চমকে উঠি। আমি বুঝতে পারছিলাম না আসলে কোনটা আপু। লাইট চালাতে গেলে আপুর মতন দেখতে অবয়বটা ঝাঁপিয়ে পড়ে আমার ওপর। আমি মেঝেতে পড়ে যাই এবং তীব্র আঘাত পাই মাথায়। তারপরে উঠে দাঁড়াই। আপুর বেশধারী অবয়বটা খাটের নিচে ঢুকে পড়ে। আমি তীব্র ব্যথার মাঝেও ধীরে ধীরে উঠে লাইট জ্বালাই আর পরক্ষণে লাইট জ্বালানো মাত্রই অবয়বটি রুমের পাশে লাগোয়া বারান্দা দিয়ে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে নিচে নেমে
মানুষের রূপ ধারণ করে। অবয়বটার চেহারা বিমর্ষ ও তার চোখ দুটো সাদা, অর্থাৎ চোখের মণি ধূসর। আমি প্রচুর ভয় পেয়ে যাই। ভয়ের চোটে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি দৌড়ে মায়ের রুমে গিয়ে মাকে জড়িয়ে ধরি, আব্বুকে ডাকি এবং বিষয়টা খুলে বলি। আম্মু আর আমি আপুর রুমে গিয়ে দেখি আপু সেন্সলেস হয়ে পড়ে আছেন। নাক দিয়ে রক্তের স্রোত বইছে, বেডশিট ভিজে একাকার। পরের দিন সকালে আপুকে নিয়ে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপুর শরীরের অবস্থা গুরুতর হওয়ার কারণে আবারও কেবিনে তাকে নিয়ে যাওয়া হয়। আপুর চিকিৎসা চলতে থাকলো। 4 দিন 5 দিনেও তেমন একটা উন্নতি হলো না। রাতের ঘটনা, আপুর মেরুদণ্ডে অস্বাভাবিকভাবে আঘাত হানে, গড়গড় শব্দ হতে থাকে। ডাক্তার এসে কিছু ঘুমের মেডিসিন দেন। কিছুক্ষণ পরে আপু ঘুমিয়ে যান। হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী সুইপার আসেন রুম পরিষ্কার করতে। তিনি বাবাকে উদ্দেশ্য করে বলেন, স্যার, আপনার রোগীর মনে হয় অন্য সমস্যা আছে। আমার বাবা একজন তান্ত্রিক। রোগীর পেছনে এভাবে খামোখা টাকা নষ্ট করে কোনো লাভ নেই। ভালো করে পরে তিনি বলেন, মেয়ের শরীরে পিশাচ জিন ভর করেছে, আপনারা ভালো হুজুর বা কবিরাজ দেখান। এই কথা বলে তিনি বিদায় নেন। পরের দিন আব্বুর এক বন্ধুর পরামর্শে মিরপুরের একটা মাজারে আপুকে নিয়ে যাওয়া হয়। মাজারের এক মহিলা কবিরাজ আপুকে দেখেন। তিনি কিছুক্ষণ সময় নিয়ে বলেন, এই মেয়েকে দ্রুত ভালো কোনো কবিরাজ বা তান্ত্রিক দেখান। এই সমস্যা আমি সমাধান করতে পারবো না। যদি মেয়েকে বাঁচাতে চান তো যা করার জলদি করেন, সময়ের কাজ সময়ে করেন, নয়তো পরে পস্তাতে হবে। রাতের ঘটনা, আপু কাঁপা কাঁপা গলায় বলতে থাকেন, আমার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। বাবা অনেক ভয় পেয়ে যান এই পরিস্থিতি দেখে। মায়েরও মন ভীষণ খারাপ হয়ে যায়। অনেক টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আপুর শরীরের কোনো উন্নতি হলো না, বরং উল্টো দিনে দিনে তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন। মধ্যরাতের কথা, আপু স্বাভাবিক আচরণ শুরু করে। বিছানার বেডশিট মুখে নিয়ে হঠাৎ করে আবার চিবাতে শুরু করে। চোখ ভীষণ রকমের গাঢ় লাল। মা আপুর মুখ থেকে বেডশিট বের করে নেন ঠিকই, এবং ঠিক তখনই আপু অন্য এক মেয়ের কণ্ঠে বলেন, আমার মুখ থেকে বের করলি কেন কাপড়টা? খেতে তো ভালোই লাগছে। আপু ভ্রু কুঁচকে ঘরের এপাশ ওপাশ তাকাতে থাকেন। আমার বাবা জিন বা ভূতে বিশ্বাস করতেন। বাবা মাকে উদ্দেশ্য করে বললেন, ওর শরীরে জিন আছে। সারা রাত বাবা মা আমি জেগেছিলাম। এই উদ্ভট পরিস্থিতিতে দুই চোখে ঘুম ছিল না। পরের দিনের কথা, দুপুরে স্বনামধন্য কারি আব্দুল কাইয়ুম সাহেব বাসায় আসেন। তিনি বলেন, আগামীকাল রোগীকে আমার বাসায় নিয়ে আসবেন, আমি বিস্তারিত খুলে বলবো। পানি পড়া দিলাম, এই পানি পড়া তাকে 2 বেলা খাওয়াবেন। পরের দিনের ঘটনা, কারি সাহেব কোরআন তেলাওয়াত করলেন। তারপর কিছু সময় পর বললেন, বেশ কিছুদিন আগে ঢাকার লালবাগ কামরাঙ্গী চর শ্মশান ঘাট থেকে একটা জিন তার শরীরে ভর করেছে। এই জিন যখন শরীর ছেড়ে বাইরে যেতে চায় তখন সে কিছুটা সুস্থ বোধ করে, আবার যখন শরীরে প্রবেশ করে তখন ভীষণ রকমের অসুস্থ হয়ে যায়। 2টা বোতলে .com The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। এই মুহূর্তে যে ঘটনাটি আমি পড়ে শোনাবো সেটি আমাদের পাঠিয়েছেন সাবিতা আলম। চলুন শুরু করা যাক। আপনার অজান্তেই আপনার এলাকায় একজন ফকিরের আবির্ভাব ঘটল। সেই ফকিরের চেহারা এমন যেন দেখে শরীরের ভেতরে ঠান্ডা বাতাস বয়ে যায়। সে নাকি যা চায় তাই নিয়ে যেতে পারে। কেমন হবে যদি এমন ফকির আপনার পরিবারের জন্য কাল হয়ে দাঁড়ায়? জানতে চান? আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিতা আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব ওনার নাম শাহজাহান আলী। উনি করাচিতে বসবাসরত একজন পাকিস্তানি ভদ্রলোক। ওনার সাথে আমার যোগাযোগ হয় লুনা আপুর মাধ্যমে। আমি ওনার পরিচয় পর্ব আর দীর্ঘ না করে আজ সরাসরি ঘটনায় চলে যেতে চাই। ঘটনাটি শাহজাহান ভাই আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন শাহজাহান ভাই। আমরা তখন করাচির
শাহ ফয়সাল কলোনিতে থাকতাম। বাড়ির ঠিক পাশ দিয়ে একটি রেল লাইন চলে গিয়েছিল। আমাদের বাসা থেকে সকাল ও বিকেলে ট্রেনের শব্দ স্পষ্ট শোনা যেত। আমাদের ছোট্ট একটি বাড়ি ছিল। আমি আমার মায়ের সঙ্গে সেই বাড়িতে ষষ্ঠ শ্রেণী থেকেই থাকতাম। শুনতে খারাপ শোনা গেলেও আমার বাবা তখন অন্যত্র বিয়ে করে ওরা সেই স্ত্রীর কাছেই চলে গিয়েছিলেন। তখন থেকেই আমি আমার মাকে দেখেছি বাড়ির ছোট্ট একটি রুমে, যার জানালা বাইরে গলিতে খুলত। সেখানেই আমার মা একটি দোকান চালাতেন। দোকানের আয় থেকেই আমাদের পড়াশোনা এবং বাড়ির খরচ চলত। আমি ম্যাট্রিক পাশ করার পর সেই দোকানের বেশিরভাগ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। এভাবে মা ও আমার পরিশ্রমে দোকানটি এলাকার মধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছিল। প্রায় সব দরকারি জিনিসই আমরা দোকানে রাখতাম। আমার মা সাধারণ কোনো মায়ের মতো ছিলেন না। আমাদের ব্যবসা হয়তো ছোট আকারেরই ছিল, কিন্তু সুবিধা ছিল যে মা নিজেই এই বিজনেসের প্রাণ ছিলেন। বাইরের সব কাজকর্ম ও মানুষজনের আচরণ তিনি খুব ভালো বুঝতেন এবং খুব ভালোভাবেই কাস্টমারদের সামাল দিতে পারতেন। আমি একটু বড় হতেই আমার মা আমার বিয়ের কথা ভাবতে শুরু করলেন। ঠিক তখনই আমাদের মহল্লায় এক ফকিরের আবির্ভাব ঘটল। সে রেল লাইনের পাশ থেকে বেরিয়ে এসে বাড়ি বাড়ি ঘুরে দরজায় কড়া নাড়ত। সে কালো লম্বা জামা পরত, মাথায় পাগড়ি বাঁধত, কাঁধে বড় একটি চাদর আর থলে ঝোলানো থাকত, হাতে থাকত বিন আর গলায় বড় বড় মালা। তার গায়ের রং বেশ গাঢ় ছিল, চোখে গভীরভাবে সুরমা লাগাতো, বড় বড় গোঁফগুলো তার মুখকে যেন একেবারে ঢেকে দিয়ে রাখত। তার চেহারা এমন ছিল মনে হতো তাকে কিছু না দিলে সে হয়তো অভিশাপ দেবে। সে তার সেই কঠিন মুখ নিয়ে গলিতে ঢুকে পড়ত এবং সোজা সামনের দিকে হেঁটে চলে যেত। তার চোখগুলো আমার খুবই ভয়ঙ্কর লাগত। জানি না তার চোখের মাঝে কি রহস্য লুকানো ছিল। সে সবসময় ধীর পায়ে গলিতে প্রবেশ করত এবং গভীর দৃষ্টিতে সবাইকে দেখত। দরজা খোলার পর কেউ তাকে রুটি দিত, কেউ টাকা ধরিয়ে দিত। বিকেল 5টা ছিল তার নির্দিষ্ট সময়। প্রতিদিন বিকেল 5টা বাজলেই সে ধীরে সুস্থে গলিতে প্রবেশ করত। আমাদের দোকানের কাছে আসতেই সে সবসময় আমার মায়ের চোখের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিত। কখনো সে বলতো, বলো তো রানী, আজ সাপের খেলা দেখবে? মহল্লার প্রতিটি মহিলাকেই সে রানী বলে ডাকত। আমার মা তার কথা শুনে হাসতেন আর বলতেন, এত সময় নেই যে সাপের খেলা দেখব। তখন সে বলতো, আমার কাছে সব ধরনের বিষের ওষুধ আছে, মনও আছে। মা দোকানের জানলা থেকে সরাসরি তার দিকে তাকিয়ে বা না তাকিয়ে কিছু খাবার সামনে রাখতেন, আর সে হুঁ বলে জোরে একটা চিৎকার দিয়ে সামনে চলে যেত। আমি মায়ের পাশে বসে দেখতাম আর তাকে জিজ্ঞেস করতাম, এই হুঁ কি জিনিস যার জন্য সে এত জোরে চিৎকার করে? আমি তো সবসময় ফকিরদের আল্লাহ বলতে শুনেছি। মা বলতেন, এসব জেনে আমাদের কোনো কাজ নেই, সে যা চায় আমি দিয়ে দেই, এখানেই শেষ। আমারও কোনো আপত্তি হয়নি, আর শুধু হুঁ বলাটা আমি বুঝতে পারতাম না। এভাবেই আস্তে আস্তে অনেকগুলো দিন কাটতে লাগলো, আর সেই ফকিরের বিষয়টা স্বাভাবিক হয়ে গেল। তারপর একদিন আল্লাহর ইচ্ছায় আমার বাগদান হয়ে গেল। বিয়ের আগে আমি আমার স্ত্রীকে কখনো দেখিনি। বিয়ের পর তাকে মায়ের পাশে দেখে আমি অবাক হয়ে গেলাম। মাশাআল্লাহ, আমার স্ত্রী ছিলেন খুবই সুন্দরী। সে যাই হোক, বিয়ে হলো তখনই বুঝতে পারলাম সত্যিই আমার স্ত্রী সোহানা স্বপ্নের মতো আমার জীবনে এসেছে। আমি ওর প্রতি সম্পূর্ণভাবে মন দিলাম। সে দেখতে যেমন সুন্দর ছিল, তার চেয়েও বেশি সুন্দর ছিল তার স্বভাব। বাইরে যাওয়া আসা একদম পছন্দ করত না, অন্যদের সাথে মিশতো না। একদিন মা কিছুটা অসুস্থ ছিলেন, আর আমি বাড়ির পানির মোটর ঠিক করার জন্য ব্যস্ত ছিলাম। দোকান তখনও খোলা হয়নি। সন্ধ্যার দিকে হঠাৎ দরজায় খুব জোরে জোরে কড়া নাড়ার আওয়াজ হলো। সোহানা আমাকে বলল, তুমি কাজ করো, দরজায় কে আমি দেখছি। দরজা খোলার সঙ্গে সঙ্গেই সোহানা কিছু দেখে পেছনে সরে এসে দ্রুত দরজা বন্ধ করে দিল। আমি জিজ্ঞেস করলাম, কে ছিল বাইরে? সে বলল, কোনো ফকির এসেছিল। আমি অবাক হয়ে বললাম, হয়তো দোকান বন্ধ দেখে দরজায় এসেছে। আমি উঠে ভেতর থেকে সেই ফকিরের কিছু একটা এনে দিতে যাচ্ছিলাম। তখন সোহানা বলল, আগে তোমার কাজ শেষ করো। ওদের তো অভ্যাস এমনই, এক দরজায় না পেলে অন্য দরজায় যাবে, সেখানে পাবে।
সে তো প্রতিদিনই আসে, কাল দিলেও হবে। আমি তখন আসলে কাজের চিন্তায় হয়তো একটু আনমনাই ছিলাম। সোহানার কথা শুনে আবার কাজে লেগে পড়লাম। পরদিনও মায়ের অবস্থার উন্নতি হলো না, তাই দোকানে আমাকেই থাকতে হলো। সেদিন সকাল থেকে আকাশ ছিল কালো মেঘে ঢাকা, আর হালকা বৃষ্টি পড়ছিল। দোকানে তেমন ভিড় ছিল না। আমি সারাদিন অপেক্ষা করছিলাম, ভাবছিলাম আজ হয়তো কিছু অদ্ভুত ঘটনা ঘটবে। বৃষ্টির দিনে কি মানুষের বাড়ির জিনিসপত্রের প্রয়োজন হয় না? এমন সময় সোহানা বৃষ্টিতে ভিজে একটা থালায় কিছু খাবার নিয়ে এলো। আমি একবার বৃষ্টি, একবার সোহানাকে দেখি আর আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ভাতের থালা তখনও আমার হাতেই ছিল। ঠিক তখনই সামনের রেল লাইন থেকে সেই ফকির বেরিয়ে এসে আমাদের সামনে এলেন। সে যত কাছে আসছিল ততই তার মুখে রাগের ছাপ স্পষ্ট হচ্ছিল। সেদিন তাকে একেবারে ভয়ঙ্কর দেখাচ্ছিল। বৃষ্টি তখন ঝড়ের মতো হচ্ছিল, আর সে যেন অজানা থেকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার বড় বড় সুরমা দেয়া চোখ লাল হয়ে উঠছিল। মনে হচ্ছিল যেন সে কোনো ব্যাপারে প্রচন্ড বিরক্ত। আমি কিছু বলার আগেই থালার সব খাবার হাতে নিয়ে তার ব্যাগে দিলাম। সে বলল, গতকালই প্রথমে এই বাড়ি থেকে আমি খালি হাতে ফিরলাম। তার গলার স্বর ছিল ভীষণ গম্ভীর। সে সোহানাকে গভীরভাবে দেখছিল। আমি বললাম, ফকির ভাই রাগ করবেন না, কাল আমার মা অসুস্থ ছিলেন। আমি এই কথা বলতেই সে রাগে গজগজ করতে লাগলো। তার চোখ থেকে যেন আগুন ঝরছিল, মুখেও চিন্তার ছাপ ফুটে উঠল। তারপর গম্ভীর স্বরে বলল, এই তোমার বউ তো কাল আমাকে ফিরিয়ে দিয়েছিল। আমি তখন সোহানার দিকে তাকালাম। সোহানা অদ্ভুত দৃষ্টিতে আমাকে দেখছিল। তখন সেই ফকিরকে আগের মতো লাগছিল না। মনে হচ্ছিল সে রাগে সবকিছু ছিঁড়ে খুঁড়ে ফেলবে। আমি তার চোখে চোখ রেখে কথা বলতে পারছিলাম না। তার মুখের অভিব্যক্তি দেখে তখন আমার বেশ ভয় লাগছিল। এরপর সে আমার সামনে দাঁড়িয়ে থেকে চোখ বন্ধ করলো এবং মুখে কিছু বিড়বিড় শব্দ করতে লাগলো। আমি খুব মনোযোগ দিয়ে তাকিয়েছিলাম। সে বন্ধ চোখেই পকেট থেকে কিছু একটা বের করে মুঠোর ভেতর ফু দিল। তারপর চোখ খুলে সোজা সোহানার দিকে তা ছুড়ে দিল। আমি সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালাম। সোহানা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছিল, কিন্তু সেখানে কিছুই ছিল না। বুঝতে পারলাম না ফকির আসলে কি ছুড়ে দিল। আমরা দেখতেও পেলাম না সেটা। আমি একবার সোহানাকে দেখি, একবার ফকিরের দিকে তাকাই। তখন সে গম্ভীর স্বরে বলল, এবার পালা আসবে। সে সোহানার দিকে গভীর মনোযোগে তাকিয়েছিল। আমার মনটা তখন ভীষণ অদ্ভুত লাগছিল। আমি তার উপর রাগও করতে পারছিলাম না, কিন্তু আমি তাকে বললাম, সে তো একজন ফকির, রোজই তো তাকে কিছু না কিছু দেয়া হয়, একদিন না পেলে এমন কি হয়? তাই বলে সে আমাদের সঙ্গে এমন করবে? আমার কথাগুলো শুনেই ব্যাগ থেকে খাবারগুলো দোকানের সামনেই ফেলে দিয়ে রাগে গলা শক্ত করে সামনে এগিয়ে গেল। আমার বুকের ভেতরটা ধুকপুক করতে শুরু করলো। কপালে ছোট ছোট ঘামের ফোঁটা দেখা দিল। আমি খানিকটা নার্ভাস হয়ে গেলাম। পেছনে তাকিয়ে দেখলাম সোহানা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন সে জানতে চাচ্ছে এগুলো কি ঘটছে। আর সোহানা আমাদের এলাকারও ছিল না, তাই এসব ব্যাপার ওর জানার কথাও না। আমার মন অস্থির হয়ে উঠল। আমি মায়ের কাছে গিয়ে সব খুলে বললাম। মা তখনও জ্বর নিয়ে অসুস্থ অবস্থায় বিছানায়। মা বললেন, কাল কেন ফকিরকে রাগিয়ে দিলি? সোহানা তো জানে না, কিন্তু আজ পর্যন্ত আমরা কখনোই ওকে খালি হাতে ফিরিয়ে দেইনি। সে যখন এসেছে যা ছিল আমরা তাই দিয়েছি। তাছাড়া সোহানা তো জানারও কথা না। কালও এলে আমি নিজে গিয়ে বলবো মেয়েটা বুঝতে পারেনি। ব্যাপারটা হয়তো সাধারণই ছিল, কিন্তু আমার ভেতর একটা অজানা ভয় জন্ম নিতে লাগলো। ফকিরের সেই দৃষ্টি আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছিল। সেদিন রাতেই হঠাৎ সোহানার খুব জ্বর বেড়ে গেল। আমি ভাবলাম মৌসুমি জ্বর, কিন্তু মধ্যরাতে হঠাৎ তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হলো। ব্যথার তীব্রতায় ওর মুখের রং পাল্টে গেল। ওর মুখে ব্যথার ছাপ স্পষ্ট হয়ে উঠছিল। সে মাথা ধরে কাতরাচ্ছিল। আমি মাথা টিপে দিতে লাগলাম, কিন্তু কিছুতেই ব্যথা কমছিল না। আমি ওষুধ দিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। বাইরে আবহাওয়াও খারাপ, রাস্তার অবস্থাও ধ্বংসস্তূপের মতো। বুঝতেই পারছিলাম না কি করব। সারা রাত আমি আর মা ওর পাশে বসে রইলাম। ব্যথায় ওর মাথা যেন ফেটে যাচ্ছিল। ওর মুখ দেখে মনে হচ্ছিল যেন কেউ ওর শরীরের সব রক্ত শুষে নিয়েছে। মা নিজেও অবাক হয়ে গেলেন। একটা সাধারণ জ্বর এত ভয়ঙ্কর হতে পারে কিভাবে? সোহানা কিছুতেই শান্তি পাচ্ছিল না। সারা রাত ধরে ও যন্ত্রণায় কাতরাচ্ছিল। আমরা যতটুকু পারলাম করলাম,
কিন্তু ওর যন্ত্রণা কমল না। ফজরের আজানের পর আমাদের অজান্তেই কখন যেন ও ঘুমিয়ে পড়েছিল। ও কখন ঘুমালো কে জানে। সকালে উঠে দেখি ওর চোখে এখনো ব্যথার ছাপ। রাতের মতো ভয়াবহ অবস্থা না হলেও সুহানা যেন আগের সুহানা নেই। এক রাতের কষ্ট ওকে পুরোপুরি বদলে দিয়েছে। জ্বর কমলে সে একদম চুপচাপ ছিল। মা বারবার বলছিল ডাক্তার দেখাতে, কিন্তু ও নিজেই যেতে রাজি হচ্ছিল না। মা সেই প্রথমবারের মতো ফকিরের জন্য অপেক্ষা করতে লাগলেন। বারবার দোকানের জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন। মা বারবার মুখ ঘুরিয়ে রেল লাইনের দিকে তাকাতেন যেন ফকিরকে দেখতে পান। নির্দিষ্ট সময় পেরিয়ে গেল, কিন্তু ফকিরের কোনো খবর নেই। সেই রাতেও সুহানার অবস্থা আবার একই রকম হলো। মাথার ব্যথায় সে দেয়ালে মাথা ঠুকতে লাগলো। কখনো আমি ওকে সামলাই, কখনো মাকে ডাকি, আবার ছুটে যাই এলাকার ডাক্তারের কাছে। ডাক্তার এসে অবস্থা দেখে বললেন, এটা সাধারণ মাথা ব্যথা নয়, এক্ষুনি বড় হাসপাতাল নিতে হবে। এটা সাধারণ কিছু নয়। ডাক্তার ব্যথার ইঞ্জেকশন দিলেন। মা তখন বললেন, আমার মনে হয় দোকানে আসা ফকিরের জন্য এমনটা হচ্ছে, না হলে এর আগে তো কখনো এমন হয়নি। সুস্থ একটা মেয়ে মুহূর্তের মধ্যেই হাতের মুঠো থেকে ফসকে গেল। নিশ্চয় এটা ফকিরের অভিশাপ। আমার মনেও সন্দেহ হতে শুরু করলো। মনে হচ্ছিল কোথাও থেকে ফকির আসুক, আমি তাকে সব কিছু দিয়ে ওর রাগটা কমিয়ে দেই। কিন্তু সেই সন্ধ্যাতেও ফকির এলো না। আমি পাড়ার বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করলাম, কোথাও ফকিরের খবর নেই। দুদিন ধরে সে কারো বাড়িতে যায়নি। আমরা বাধ্য হয়ে সুহানাকে করাচির বড় হাসপাতালে নিয়ে গেলাম। সেখানেই তাকে ভর্তি করানো হলো। ডাক্তাররা চিকিৎসা করার সময় চোখের পলকে তার চোখ জোড়া ওপরের দিকে উঠে গেল, আর সে হঠাৎ ছটফট করতে শুরু করলো। ডাক্তাররা নিজেদের মতো সব চেষ্টা করছিলেন, কিন্তু যাই করা হোক সব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সন্ধ্যার সময় ঘনিয়ে আসছিল। মা সুহানের এই অবস্থা দেখে দ্রুত বাড়ির দিকে ছুটে গেলেন। হয়তো ফকির এসে পড়বে আর মা নিজেই তার কাছে ক্ষমা চাইবেন। মা মাত্র পা বাড়িয়েছেন, তখনই সুহানা জোরে চিৎকার দিয়ে উঠল, তাড়াতাড়ি যান, সে এসেছে, সে আসছে, তার কাছে ক্ষমা চেয়ে আমার জীবন ফিরিয়ে দিন। মা নিজের বৌমার এই অবস্থা দেখে পাগলের মতো কাঁদছিলেন। আমিও হতবাক হয়ে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না আসলে কি ঘটছে। মা দ্রুত পায়ে বাড়ি গেলেন। বাড়িতে পৌঁছেই দোকানের জানালা খুলে ফকিরের আসার জন্য দোয়া করতে শুরু করলেন। তার মনে তখন নেতিবাচক চিন্তার ঝড় বইছে। ফকির কি এমন কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী যে তার এই গভীর দৃষ্টিতে এই অবস্থা হয়েছে? মৃত্যুও যেন খুব কাছে এসে দাঁড়িয়েছে। অনেক উদ্বেগের পর ঠিক 5টা বাজতেই মা রেল লাইনের দিকে থেকে ফকিরকে দেখতে পেলেন। মা আতঙ্ক ভরা চোখ নিয়ে ফকিরের অন্য কোনো দরজায় যাওয়ার আগেই ডাকতে লাগলেন। ফকির মায়ের দিকে তাকালো, কিন্তু সে কাউকে পাত্তা না দিয়ে এক এক করে বাড়ি পার হয়ে যেতে লাগলো। সে ঠিক আমাদের বাড়ির সামনে এসে দোকানের জানালায় দাঁড়ালো। মা বিনয়ের সঙ্গে বললেন, ফকির সাহেব, আপনি যা চান আজ নিয়ে যান, শুধু আমার বৌমাকে সুস্থ করে দিন। সে মায়ের দিকে না তাকিয়েই গম্ভীরভাবে বলল, যা চাইব নেব, ভেবে দেখেছ রানী? মা বললেন, হ্যাঁ, শুধু ওকে সুস্থ করে দিন, ওকে ক্ষমা করে দিন। ফকির বলল, তোমার বৌমা কোথায়? মা বললেন, বড় হাসপাতালে। ফকির বলল, আমাকে সেখানে নিয়ে চলো। মা সঙ্গে সঙ্গে ফকিরকে নিয়ে হাসপাতালে গেলেন। ফকির এক নজরে শুয়ে থাকা সুহানাকে দেখে তার চাদরের কোণা থেকে একটা কালো পাথর বের করে মায়ের হাতে দিলেন। বললেন, এটা ওর মাথায় রাখো। মা তেমনটাই করলেন। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। পাথরটা মাথায় রাখতেই সুহানা হঠাৎ স্বাভাবিক হয়ে গেল। সে পুরোপুরি ঠিক ছিল, কোনো ব্যথাই আর তার ছিল না। আমি আর মা এতটাই আনন্দে ছিলাম যে ফকিরের কথা ভুলেই গিয়েছিলাম। সুহানা বিছানা থেকে উঠে বসলো। আমরা আনন্দে ঘুরে দাঁড়িয়ে ফকিরকে দেখতে গেলাম, কিন্তু সেখানে ফকির ছিল না। ভাবলাম হয়তো সুহানা ভালো হয়েছে দেখে চলে গেছে। আমি ওকে কালো পাথরটা ফেরত দিতে যাচ্ছিলাম, কিন্তু হে কি, আমার হাত তো খালি। তাহলে সেই কালো পাথরটা কি আমার হাতেই ছিল না? আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, কিন্তু স্ত্রীর সুস্থতার আনন্দটা ছিল আরো অনেক বেশি। আমরা বাড়িতে ফিরে এলাম। মা সুহানার পছন্দের খাবার রান্না করলেন। সুহানা নতুন জামা বের করে গোসল সেরে বাইরে এসে মা আর আমার পাশে বসলো। সে সুস্থ ছিল, তবে কিছুটা
চিন্তিত দেখাচ্ছিল। আমি জিজ্ঞেস করতে সে বলল, যখন আমি ব্যথায় কাতরাচ্ছিলাম আমার চোখে শুধু সেই ফকিরের মুখটাই ভেসে উঠছিল, আর কারো কথা মাথায় আসছিল না। এটা বলতে সেখানে একটা ভয় পেয়ে গেল। বলল, কেন এমন হলো? কেন শুধু ফকিরের কথাই আমার মনে ঘুরছিল? আর ওই পাথরটা ছোঁয়াতে কিভাবে এত দ্রুত সুস্থ হয়ে গেলাম? তারপর সে মায়ের দিকে তাকালো। মা, এই ফকির আসলে কে? মা কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় দরজায় ঘন্টা বাজল। বাইরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। বলল, দোকান থেকে কিছু জিনিস লাগবে, আপনারা কি দোকান খুলবেন? সত্যি বলতে এসবের মধ্যে আমরা দোকানের কথা ভুলেই গিয়েছিলাম। আমি উঠে দোকান খুলতে গেলাম। আমার বের হওয়ার সঙ্গে সঙ্গে মা রান্নাঘরে গেলেন। দোকানে কাস্টমার রেখে আমি আবার ঘরে এলাম। আর তখনই আমার চিৎকার বেরিয়ে গেল। সোহানা বিছানায় এলোমেলো অবস্থায় পড়েছিল। তার নাক থেকে রক্ত পড়ছিল আর শরীরটা বরফের মতো ঠান্ডা। আমার চিৎকার শুনে মা সুহানাকে দেখলেন। আমি পাগলের মতো তার দিকে ছুটে গেলাম, কিন্তু সুহানা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে পরপারে। কিছুতেই বুঝতে পারছিলাম না কয়েক মিনিটের মধ্যে কিভাবে এসব ঘটে গেল। আমার চোখের পানি যেন থামছিলই না। মায়ের অবস্থা আরো খারাপ। হাসপাতাল থেকে সুস্থ অবস্থায় আমরা তাকে নিয়ে এসেছিলাম, অথচ মুহূর্তেই কি থেকে কি হয়ে গেল। দাফনের আয়োজন চলছিল, আর আমি আর মা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। আমার চোখে এত পানি ছিল যে সামনে কি ঘটছে কিছু স্পষ্ট দেখতে পারছিলাম না। কবরস্থানে গিয়ে দাফন সম্পন্ন হলো। তখন আমার অবস্থা একেবারে পাগলের মতো। দাফনের পর আস্তে আস্তে উপস্থিত মানুষজন আমাকে সান্ত্বনা দিতে লাগলো। তারপর সবাই একে একে চলে যেতে শুরু করলো, কিন্তু আমার মন কিছুতেই মানছিল না। সবাই আমাকে ফিরে যেতে বলল। আমি উঠে কয়েক পা এগোলাম, কিন্তু আমার স্ত্রীকে আমি কিভাবে একা রেখে যাই? কবরস্থানের পাশে থাকা গাছপালার ভেতর একটা দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। সেখানে সম্পূর্ণভাবে অন্ধকার ছিল। আমি সেই বসে শুধু সুহানার কবরটা দেখছিলাম। রাত আরো গভীর হচ্ছিল। চারিদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়ছিল। দেয়ালে হেলান দিয়ে আমি তখনও গভীরভাবে কবরের দিকে তাকিয়ে। এমন সময় হঠাৎ আমি সুহানার কবরের কাছে কাউকে আসতে দেখলাম। এত রাতে কবরস্থানে কে আসতে পারে? চোখের জল ভালোভাবে মুছে আবার তাকালাম, যেন পরিষ্কার দেখতে পাই কে এসেছে। ভালোভাবে নজর পড়তেই দেখলাম সে একজন ফকির। আমার দৃষ্টি তার উপর আটকে গেল। সে কবরের দিকে এগিয়ে যাচ্ছিল। আজকের রাতটা আমার কাছে অনেক বেশি অদ্ভুত লাগছিল। আমি বিস্ময়ের সাথে ভাবছিলাম, এই ফকির আবার কে? এত রাতে কবরস্থানে কি করতে এসেছে? সে এগিয়ে গিয়ে অন্য কবরগুলো পেরিয়ে সুহানার কবরের সামনে এসে থমকে দাঁড়ালো। তারপর সে চারপাশে নজর ঘুরিয়ে নিতে লাগলো। আমি নিজের শ্বাসও আটকে রেখেছিলাম। দেখতে চাচ্ছিলাম যে সে শেষ পর্যন্ত কি করে। সে যখন নিশ্চিত হলো আশেপাশে কেউ নেই, তখন সে দ্রুত কবরটা খোঁড়া শুরু করলো। আমার ইচ্ছে হচ্ছিল সামনে গিয়ে তাকে আটকাই, জানতে চাই সে কি করছে, কি চাইছে। কিন্তু ঠিক তখনই মনে হলো কেউ যেন আমার পা শক্ত করে ধরে রেখেছে। আমি সেখানেই নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। এরপর দেখলাম খুব দ্রুত সে আমার সুহানার লাশটা ভেজা মাটি থেকে বের করে এনে মাটির উপরে রেখে দিল, আর সঙ্গে সঙ্গে কবরের মাটি আগের মতো ঢেকে দিল। এরপর সে সুহানার পাশে বসে কিছু একটা পড়তে লাগলো। সে তার পায়ের কাছে দাঁড়িয়ে ক্রমাগত কিছু উচ্চারণ করছিল। এরপর দেখলাম সুহানার শরীরটা একটু নড়ল। সে কাফন সহ সোজা হয়ে বসল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু নিজেকে কিভাবে সামলালাম আমি জানি না। সে আবার কিছু পড়ল এবং সুহানার মুখ থেকে কাফন সরিয়ে দিল। সুহানা উঠে দাঁড়ালো। ফকির তখন একটা কালো বড় চাদর তার শরীরে ঢেকে দিল আর তাকে পেছন পেছন আসতে ইশারা করল। সুহানা চাদরে ঢাকা অবস্থায় ফকিরের পেছন পেছন হাঁটতে শুরু করলো। আমি নিঃশব্দে ঠায় দাঁড়িয়ে দেখছিলাম। আমার ভেতর ভয়ে আতঙ্কের ঢেউ খেলছিল। তখন শুধু একটা প্রশ্নই মাথায় ঘুরছিল, এই ফকিরটা আসলে কে? সে কি কোনো জাদুকর যে জাদুর শক্তিতে সব করছে? কিন্তু যদি সে জাদুকরই হয়, তাহলে তার সাথে সোহানার কি সম্পর্ক? আর সোহানা কি আসলেই মারা গেছে? তাহলে সব কি দেখছি আমি শুনেছিলাম মৃত মানুষের ওপর জাদু কাজ করে না। তাহলে চোখের সামনে যা ঘটছে
সেটা কি? মুহূর্তেই সব ভয়কে পেছনে ফেলে আমি দ্রুত ফকিরের পেছনে হাঁটতে শুরু করলাম। সে তখনও এগিয়ে যাচ্ছিল আর এক আঙুল তুলে সুহানাকে পেছনে আসার ইঙ্গিত দিচ্ছিল, আর সুহানা যেন পোষা প্রাণীর মতো ওর পেছন পেছন হাঁটছিল। আমরা রাস্তা পেরিয়ে একটা মসজিদের কাছে এসে পৌঁছালাম, আর ঠিক তখনই এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করছিলাম। এতক্ষণ আমি চুপচাপ পা টেনে টেনে পেছন পেছন আসছিলাম, কিন্তু আমি একা আর কি করতে পারি? ফকিরের ক্ষমতা সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না, কিন্তু হঠাৎ মসজিদটা চোখে পড়তেই যেন এক অজানা শক্তি আমার ভেতরে জেগে উঠল। মুহূর্তেই আমি সুহানাকে শক্ত করে ধরে ফেললাম। ফকির দ্রুত ঘুরে তাকালো। সে কিছু করার আগেই আমি মসজিদের দিকে ছুটে গিয়ে চিৎকার করলাম। ভেতরে নামাজরত কয়েকজন লোক শব্দ শুনে বাইরে বেরিয়ে এলো। তারা আমাদের দেখে প্রথমে ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। আমি নিজেই সুহানাকে নিয়ে মসজিদের ভেতরে ঢুকে গেলাম। সেখানে রাতের ইবাদতে ব্যস্ত কিছু মুসল্লি আমার এমন আচরণ দেখে অবাক হয়ে গেলেন। তারা কাফনে মোড়া সুহানাকে দেখে ভয়ে কেঁপে উঠলেন। কেউ কাছে আসার সাহস পাচ্ছিলেন না। আমি মুসল্লিদের সবকিছু খুলে বললাম। ঠিক তখনই মসজিদের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ হলো। আওয়াজ শুনে সুহানা আবারও অজ্ঞান হয়ে গেল। কেউ বললেন, ওকে হাসপাতালে নিয়ে যাও, হয়তো মেয়েটা মারা যায়নি, তোমরা ভুলে মৃত ভেবেছ। তখন আমি বললাম যে যদি সে জীবিত থাকে তাহলে ফকির কিভাবে জানলো? সেই কালো পাথরে এমন কি ছিল? পাথরটা তো আমার হাতেই ছিল, কিভাবে হারিয়ে গেল? আসলে কি ঘটছে? আমার পাশে একজন বয়স্ক লোক ছিলেন। তিনি পবিত্র কোরআন পড়ে পানিতে ফুঁ দিয়ে আমাকে দিলেন। বললেন, পানি ওর ওপরে ছিটিয়ে দাও, একটু খাইয়ে দাও। কিছুক্ষণের মধ্যেই সুহানা জেগে উঠল আর মসজিদে নিজেকে দেখে অবাক হলো। কাফনের দিকে তাকিয়ে সে ভয় পেল। জিজ্ঞেস করলো, এসব কি? পাশে দাঁড়ানো একজন তার বাড়ি থেকে মহিলাদের কাপড় এনে দিলেন। সুহানা কাপড় পরিবর্তন করলো। সে তখন পুরোপুরি সচেতন। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল তোমার? ও কিছুই মনে করতে পারল না। ফকিরের পেছনে হাঁটার কথাও ওর স্মৃতিতে ছিল না। আমাদের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ল যে মৃত একটা মেয়ে আবার জীবিত হয়েছে। এলাকার ডাক্তার নিজেও অবাক। যাকে কিছুক্ষণ আগে তিনি মৃত ঘোষণা করেছিলেন, সে কিভাবে আবার বেঁচে উঠল আমি জানি না। আমার কিছুই বলার ছিল না, কিন্তু বাস্তব হলো সে আমার সামনেই ছিল এবং জীবিতই ছিল। মা সবাইকে ফকিরের ব্যাপারে বিস্তারিত বলেছিলেন। সবাই কবরের কাছে গিয়ে দেখল সত্যি কবরটা ভেতর থেকে খালি ছিল। সেই ফকিরটা কে ছিল? সে কি কোনো জাদুকর নাকি অন্য জগতের কেউ? আমার মনে পড়ল ফকিরের বলা সেই কথাগুলো, সে যা চায় তাই নিতে পারে। আমরা কি জানতাম সে আসলে কি চেয়েছিল? সে কি সুহানাকে কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে চেয়েছিল, নাকি আমরা সবাই কোনো জাদুকরের কবলে পড়েছিলাম? সুহানার পরিবার এসব ঘটনার পর খুব ভয় পেয়ে গিয়েছিল। আমরাও কম আতঙ্কিত হইনি। তবে বয়স্কদের দোয়া আর সাহসেই সুহানা এখন সম্পূর্ণ স্বাভাবিক। ফকিরের কথা তার মনে আর আসেই না, কিন্তু আমি কিভাবে সব ভুলতে পারি? কেউ জানতো না সে কোথা থেকে আসতো, কোথায় যেত, তার উদ্দেশ্য কি ছিল, আর আসলে সে কে? আমাদের গলির বাইরের কেউ তাকে চিনত না। আমাদের গলির মানুষ ছাড়া অন্য কেউ তাকে দেখেনি। এরপর থেকে আর কোনো ফকিরকে আমার বউয়ের দিকে তাকানোর সুযোগ দেইনি। ওই এলাকা ছেড়ে আমরা অন্য জায়গায় চলে এসেছি। ভাগ্যিস এরপর আর কোনো ফকিরের মুখোমুখি হয়নি। তবে আজও আমার মনে প্রশ্ন জাগে, সে আসলে কে ছিল আর কি চেয়েছিল? এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, আপনাদের জন্য কালেক্ট করা আমার ঘটনা আজকের মতো এখানেই শেষ। মনোযোগ দিয়ে ঘটনাটি শোনার জন্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। এই বলে সামিত আলম তার ঘটনা শেষ করেছেন। খুবই অন্যরকম একটি ঘটনা। একটি মেয়ে মারা যায়নি, কিন্তু তাকে মৃত বানিয়ে ফেলা হয়েছিল, বা একটা মৃত মানুষের মধ্যে যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো তার মধ্যেও ছিল বলেই ডাক্তারও বিভ্রান্ত হয়েছিলেন এবং তাকে কবরস্থ করা হয়েছিল। এটা আমি আসলে এভাবে কখনো ভাবিনি বা এরকম হতে পারে, এটা আমার কল্পনাতেও আসেনি। যাই হোক, আপনারা যদি কেউ এরকম কোনো ঘটনা শুনে থাকেন এর আগে বা জেনে থাকেন, অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন কেন তুমি আসো?
আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত। আমরা চারজন রাত 11টার সময় রাতের খাবার খেয়ে যে যার রুমে ঘুমানোর জন্য চলে যাই। আমার রুমটি হলো বাসার মাঝ বরাবর। আমি আমার রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ মোবাইল চালানোর পরে আমি ঘুমিয়ে পড়ি। আনুমানিক তখন সময় ছিল রাত 2:30। আমি ঘুমানোর কিছুক্ষণ পরেই আমার মনে হলো কেউ আমার দরজায় টোকা দিল। আমি বলে উঠি, কে ওখানে? কে কে ওখানে? কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। অতঃপর আমি যেই আবার নিদ্রায় আচ্ছন্ন হলাম, তখন আমি বুঝতে পারলাম আমার দরজার সামনে কেউ হাঁটা চলা করছে। আমি যেই ঘুমিয়ে পড়লাম আবার দরজায় টোকা দিল। এবার আমি উঠে দরজা খুললাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তখন আমি ভেবে নিলাম হয়তো 3 জনের কেউ আমার সাথে মজা করছে। তাই আমি রাগ করে আমার রুমের দরজা আটকিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সারা রাত এইভাবেই আমাকে বিরক্ত করছিল। পরের দিন সকালে আমি বাকি 3 জনকে ডেকে জিজ্ঞাসা করলাম এই কাজটি কে করেছে, কিন্তু কেউই স্বীকার করল না। সেদিন আবার রাতের খাবার খেয়ে যে যার মতো রুমে চলে যাই। আমি আমার রুমে গিয়ে মোবাইল ইউজ করতে থাকি। আনুমানিক রাত 2টার পরে আমি বুঝতে পারি আমার রুমের দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। যখনই বুঝতে পারলাম অমনি 2টি টোকা দিল। সাথে সাথে আমি বলে উঠি, কে কে ওখানে? কিন্তু কেউ কোনো কথা বলছে না, চুপ করে আছে। তো আমি অত গুরুত্ব না দিয়ে মোবাইল চালাতে মগ্ন হলাম। আবার হঠাৎ 2টো টোকা দিল। আমি যেহেতু ম্যাট্রেসে ঘুমাই, তাই এই কাজটি কে করছে তা দেখার জন্য হালকা সরে গিয়ে দরজার নিচ থেকে তাকাই। হালকা আলোতে দেখতে পাই লোমযুক্ত 2টি পা। সেই পা দুটিতে লোহার শিকল দিয়ে বাঁধা। আমি আমার চোখের ভুল ভেবে দরজা খুলে দেখতে চাইলাম। দরজা খোলার শব্দ পেয়ে মনে হলো কেউ আমার ঘরের এক পাশ থেকে অন্য পাশে দৌড় দিল। দরজা খুলে আমি কিছুই দেখতে পেলাম না। তাই আমি প্রত্যেকের রুমে গিয়ে তাদেরকে জাগিয়ে তুলি। তারপর তাদের পা লক্ষ্য করতে থাকি, কিন্তু তাদের কারো পাই অমন না। কি হয়েছে সবাই জিজ্ঞেস করলে আমি ব্যাপারটা এড়িয়ে যাই। পরের দিন আমি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাই আমার ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটি থেকে আসতে আসতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। সেদিন বাসায় কেউ ছিল না। আমি দুপুরের খাবার খেয়ে চলে যাই গোসল করতে। আমার রুমে যেহেতু বাথরুম ছিল না, তাই আমি আমার রুমের বাথরুমের ব্যবহার করি। যখন আমি গোসলের জন্য গেলাম তখন ইলেকট্রিসিটি ছিল না, তাই বাথরুম হালকা অন্ধকার ছিল। ভেন্টিলেটর দিয়ে যতটুকু আলো আসার কথা ঠিক ততটুকুই আসছিল। পানির কল ছাড়ার পরেই দেখতে পাই বাথরুমের বাম পাশের দেয়ালের টাইলসের ওপরে একটি অদ্ভুত অবয়ব। সেই দেয়ালে আমার ছায়াও দেখা যাচ্ছিল, কিন্তু অন্যটি কার? সেই ছায়ায় আমি দেখতে পাই 2টি ছোট পা, কিন্তু পায়ের পাতা 2টো বড়, পায়ে শিকল বাঁধা। হাত 2টি তুলনামূলক খুবই বড় এবং নখ আছে। মুখ আছে কিন্তু কোনো চোখ নেই। আমার সামনে যেহেতু কিছু ছিল না, তাই ছায়া বরাবর হাত দিতে অনুভব করলাম লোমযুক্ত কোনো মানুষকে আমি স্পর্শ করছি। আমি আল্লাহর নাম নিয়ে চিৎকার দিয়ে বেরিয়ে এলাম। আল্লাহর নাম নিতে থাকলাম। এত ভয় আমার আগে কখনোই লাগেনি। আমি বাসা থেকে বের হয়ে বাসার সামনে চলে আসলাম। কিছুক্ষণ পর সবাই চলে আসলো। আমি আমার ভাই এবং 2 রুমমেটকে এই বিষয়টি জানালাম। সবাই আমার ঘটনাটি জানার পরে অতটা গুরুত্ব দিল না। বলল এটা হয়তো মনের ভুল। কাউকেই বিশ্বাস করাতে পারলাম না। এমনকি আমার ভাইও আমাকে বিশ্বাস করলো না। আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। দুপুরে আমি যেহেতু ভয় পেয়েছিলাম, তাই সেদিন রাতে আমার রুমের দরজা খোলা রেখে শুয়ে পড়লাম ঘুমানোর জন্য। এরপরই আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। মধ্যরাতে জানি না সেদিন কিসের জন্য আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমের ভেতরে ডান দিক থেকে বাম দিকে চোখ ঘুরাতেই আমি দেখলাম দরজা বরাবর সেই অদ্ভুত অবয়ব। খুবই বাজে চেহারা তার। মুখ দেখে বুঝলাম
প্রচুর ক্ষত, চোখ দুটো নেই, সারা শরীরে লোহার পেরেক মারা, শরীরে ও পিঠে পায়ে প্রচুর লোম, কুকুরের মতো বসে আমার দিকে একটি ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে আছে। কি করলি এটা? কেন করলি? এটা বলেই আমার দিকে এগিয়ে আসছিল। আমি জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। সকালে যখন আমার জ্ঞান ফিরে তখন আমি চারিদিক থেকে আজানের ধ্বনি শুনি। পাশে তাকিয়ে দেখি আমার ভাই ও বাসার অন্য দুই বড় ভাই আমার মুখে পানির ছিটা দিচ্ছে। এরপরে আমার ভাইয়ের কাছে কি হয়েছে জানতে চাইলে তিনি আমাকে বলেন, কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে বারান্দায় দাঁড়িয়ে তিনি সিগারেট খাচ্ছিলেন। সিগারেট খেয়ে আমি বাথরুমে যাই। বাথরুমে ঢুকে হঠাৎ মনে হলো আমার শরীরটা অনেক ভারী হয়ে গিয়েছে। চোখে ঘুম থাকায় আমি ব্যাপারটাকে সাধারণভাবেই নিলাম। একটা কথা, তোর মনে আছে কিছুদিন আগে আমার বাথরুমের আয়নাটি একটি জায়গা দিয়ে ফেটে যায়? সেই ফাটলে আমার হাত লেগে আঙুল কেটে রক্ত বের হয়েছিল। যেহেতু ফজরের আজান আর কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবে, আমার চোখে অনেক ঘুম থাকায় আমি মুখে একটু পানি দেওয়ার জন্য বেসিনের সামনে যাই। মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকাতেই দেখি আমার ঠিক পেছনে আমার মতো হুবহু একজন দাঁড়িয়ে আছে। আমি আয়নার মধ্যে দেখতে পেলাম আমার পেছনে যে দাঁড়িয়ে আছে তার চোখে মুখে ভয়ঙ্কর হিংস্রতার ছাপ। তার মুখ থেকে অনবরত লালা ঝরছে এবং নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তার চোখ দুটি একদম অন্ধকার, মনে হচ্ছে যেন চোখের কোটরে কোনো চোখ নেই। ভয়ে আমার পুরো শরীর ঘামতে থাকে, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ আমার মতো দেখতে সেই অবয়বটি বিশ্রী একটা হাসি দিয়ে ওঠে। আমি সহ্য করতে না পেরে ভয়ে চোখ বন্ধ করে ফেলি আর মনে মনে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করি, কিন্তু প্রচণ্ড ভয়ে আমি সবকিছু গুলিয়ে ফেলছিলাম। বারবার চেষ্টা করেও একটুও নড়তে পারছিলাম না। আমার কাঁধের ওপরে একটা গরম নিঃশ্বাস পড়তে থাকে। এইবার আর কোনো সন্দেহ থাকলো না যে আমি যেইটি আয়নায় দেখেছি সেই অবয়বটি একদম আমার পেছনেই দাঁড়িয়ে আছে। আমি শুধু ভয়ে চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করছিলাম। ঠিক সেই মুহূর্তে আজানের ধ্বনি ভেসে আসলো এবং কোণের কাছে পেছন থেকে সেই অবয়বটি ফিস ফিস করে কিছু একটা বলে চলে গেল। ঠিক তখনই তোর চিৎকার শুনে আমি স্বাভাবিক হই আর বাথরুম থেকে বেরিয়ে সবাইকে ডেকে এনে তোর রুমে নিয়ে যাই। তুই তখন অজ্ঞান হয়ে আছিস। এরপরে আমরা আমাদের বাসায় এই ঘটনা জানালে আমাদের অতি দ্রুত বাড়িতে চলে যাওয়ার জন্য বলা হয়। আমরা ওই দিন সকালেই সবকিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়িতে যাওয়ার সময় আমাদের দুজনেরই জ্বর ছিল। পরে আমাদের এলাকার মসজিদের ইমামকে আমাদের দেখানো হয় এবং তিনি পানি পড়া দেন এবং দুজনকে তাবিজ দেন। কিছুক্ষণের মধ্যেই আমরা আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ সুস্থ হয়ে যাই এবং বর্তমানে আমরা ভালো আছি। এই ঘটনা কেন আমাদের সাথে ঘটল সেই উত্তর এখনো জানতে পারিনি। কেউ এ ব্যাপারে কিছু জানলে অবশ্যই আমাদের জানাবেন। ওই বাসা ছেড়ে দিয়ে এখন আমরা নতুন বাসায় উঠেছি। এখন আর কোনো সমস্যা হচ্ছে না। ধন্যবাদ রাসেল ভাই। এই তথ্যগুলো দয়া করে শেয়ার করবেন না, এই বলে তিনি তার ঠিকানা এখানে প্রকাশ করেছেন। আমি সেটি বলছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার এই ঘটনাটি শেয়ার করার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আবার যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভূত.com এর একজন ছোটখাটো ফ্যান বলতে পারেন। আমি আপনার বুথ এফএম শুনি সেই 2012 সাল থেকে। তো মাঝখান দিয়ে কিছুদিন শোনা হয় না, তারপর আবার যখন আপনি ভূত.com শুরু করেন তখন থেকে আবার নিয়মিত শোনা হয়। তো অনেকদিন যাবৎ ভাবতেছি একটা ঘটনা পাঠাবো কিন্তু কোনোভাবে পাঠানো হচ্ছিল না। তো ফাইনালি আজকে ঘটনাটা রেকর্ডিং করে আপনাকে পাঠাবো। তো আমি কথা না বাড়িয়ে আমার ঘটনায় চলে যাই। আমার ঘটনাটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের সাথে। তো আমার বড় ভাই আমার ভাইয়ের সাথে যেভাবে বলছে আমি ঠিক সেভাবেই তার ভাষায় বলি। 2014 সাল
আমরা 10-15 জন মানুষ মিলে একটা কাজের উদ্দেশ্যে কুমিল্লা যাই। তো কুমিল্লা বিশ্ব রোড থেকে আমরা যে গ্রামের উদ্দেশ্যে বলি যে আমরা দিনের বেলা ওই দিকটায় হাঁটতে বের হইতাম। তো এই জায়গাটা খুবই সুন্দর, কারণ দোনো পাশে হচ্ছে বিল ক্ষেত। তো রাস্তার দুপাশে আপনার সারি সারি গাছ, এখানে তাল গাছ, খেজুর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ফলের গাছ লাগানো। তো দিনের বেলা যতটা সুন্দর এই জিনিসটা রাতের বেলা ঠিক ততটাই ভয়ানক লাগে। তারপরে বড় ভাই হাঁটতেছে এই মহিলাটা ওনার সামনে। তো হাঁটতে 10 বা 15 মিনিটের মতো একটা রাস্তা ওনারা অতিক্রম করলো। করার পরে মহিলা বাম পাশে হঠাৎ একটা বাসার মধ্যে গেট দিয়ে ঢুকলো। ঢুকার আগে আমার বড় ভাই যে পিছনে তার দিকে একবার ঘাড় ঘুরে তাকাইছে, সেই পর্যন্ত সবই স্বাভাবিক ছিল। তো তাকানোর পরে উনি বাসার মধ্যে ঢুকে যায়। তো গ্রাম অঞ্চলের বাসা গুলা বেশিরভাগ ক্ষেত্রে যেরকম হয় যে অনেক বড় বড় উঠান থাকে, আর একটা পাশে হয়তো বাসা থাকে, রুম থাকে, আরেক পাশটা টোটালি খালি থাকে, উঠান, বড় বড় উঠান। তো ওই বাসাটাও সেম এরকমই ছিল। তো আমার বড় ভাই ভাবলো যে এত রাত পর্যন্ত যেহেতু ওনাকে এতটুকু আগায় দিতে পারছি, তো আমি আরেকটু ভালোভাবে খেয়াল করে দেখি যে উনি অ্যাকচুয়ালি রুমে ঢুকছে কিনা। তো যেই কথা সেই কাজ, আমার বড় ভাই আস্তে আস্তে ওই বাসার মধ্যে এখানে আসে। গেট দিয়ে যখন মাথা ঢুকায় দেখার চেষ্টা করে, তো দেখার পরে উনি দেখতে পায় যে সামনে 3টা রুম স্পষ্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার ওইখানে একটা লাইট ছিল বাসার মধ্যে, মাঝখানে একটা ছোট বালক ধরানো ছিল। তো এই জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই রুম গুলো তালা মারা। আমার বড় ভাই ভাবলো যে যদি তালা মারা থাকে তাহলে উনি মাত্রই তো আসলো, আসার পরে তালা খুলবে, রুমে যাবে, তারপর হয়তো রুমে লাইট অফ অন করবে, ওই আলো তো বাহিরে আসার কথা, যেটা স্বাভাবিক হয় আর কি। একটা মানুষ তো সাথে সাথে রুমে ঢুকার পরেই এই রুম দরজা লাগিয়ে দেয় না। বা আমরা যে 4 তলায় থাকতাম তার অপোজিটে যে ফ্ল্যাটটা ছিল সেম 4 তলা, ওটা কমপ্লিট হয়ে যায়। তো ওইখানে একটা নতুন ভাড়াটিয়া ওঠার পরে সে আন্টি হচ্ছে 2 মেয়ে নিয়ে থাকতেন এবং আন্টির হাজবেন্ড থাকতেন বিদেশে। তো তার সাথে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে একদিনকে ভোরবেলা, মানে আন্টির 2 মেয়ে কোচিং এ যেত ভোরবেলা। তো একদিনকে ভোরবেলা বৃষ্টি হয়, মানে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। তো আন্টির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেলে দেখে আন্টি যে রুমে আছে, মানে আন্টির রুমে, তো দেখে যে আন্টির বড় মেয়ে আয়নার সামনে মানে রেডি হচ্ছে কোচিং এ যাওয়ার জন্য, চুল ছেড়ে দিয়ে মানে রেডি হচ্ছে সে তার মতো করে। তো আন্টি হচ্ছে ঘুম ঘুম চোখে তার দিকে বলে যে কোচিং এ যাবে, বাইরে তো বৃষ্টি হচ্ছে, তাইলে ছাতা নিয়ে যেও। তো সে আবার মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয়, কথা বলে না। তো আন্টি ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পরে আন্টির হঠাৎ করে মানে ঘুম ভেঙে যায়। কিরে, ওরা তো চলে গেছে, আমার তো মেন দরজা লক করতে হবে, ওরা চলে গেল, আমাকে ঘুম থেকে ডাকলো না, মেন দরজা তো খোলা। এইভাবে আন্টি ঘুম থেকে লাফতে উঠে এবং মেন দরজা চেক করতে যায়। তো মেন দরজা চেক করতে যখন যায় তখন দেখে যে না, দরজা লক করা, ভেতর থেকে লক করা, মানে বাইরে তারা কেউ যায়নি। তো আন্টি তখন ভাবে হয়তোবা বৃষ্টি হচ্ছে বাইরে, সেই জন্য ওরা পড়তে যায়নি, হয়তোবা ঘরে বসে পড়ছে। তো আন্টি মেয়েদের রুমে যায়। রুমে যাওয়ার পরে দেখে যে সেম আন্টির বড় মেয়ে মানে আফসা আলো, রুমে লাইট নাই, আফসা আলোতে চেয়ারে বসে আছে এবং তার চুলটা পিছন দিক থেকে ঝুলছে আর কি, মানে চুল খোলা। তো আন্টি ভাবে যে হয়তো বা যেহেতু পড়তে যায়নি হয়তো বা টেবিলে বসে পড়ছে বা এমন কিছু। আন্টি অত মাথায় অত কিছু নেয় না, আন্টি আবার মানে ঘুমাতে চলে যায়। তো আন্টি যখন শুয়ে পড়ে তখন আন্টির চোখটা যায় আন্টির মানে রুমে যে ওয়াল ঘড়িটা ছিল ওইটার দিকে। তো আন্টি তখন দেখে 2:30 বাজে। তো আন্টি তখন মানে লাফ দিয়ে আবার উঠে বসে, কি ব্যাপার, এখন 2:30 বাজে, আমার বড় মেয়ে হচ্ছে কোচিং এ যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি খুব ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলেই থাকেন। তো রাসেল ভাই, আমি ভূত এফএম ছোটবেলায় খুব শুনতাম, ওই সময় নানুর বাড়িতে গেলে ভূত এফএমটা শোনা হইতো।
কিন্তু রিসেন্টলি আপনার বুথ এফএম বন্ধ হওয়ার পর আপনার এই ইউটিউবের বুথ এফএম শোনা হয়, বুথ.com শোনা হয়। তো আমি আজকে প্রথম আমি কোনো একটা অডিও রেকর্ড করে পাঠাচ্ছি, আশা করি আপনার ভালো লাগবে। কেননা এই ঘটনাগুলো সত্য, বাস্তব ঘটনা, এখানে কোনো নাই, মিথ্যা কোনো বানোয়াট কিছু না। তো রাসেল ভাই, আমি যে ঘটনাগুলো বলবো তার আগে আমি আমার পরিচয় দিই। রাসেল ভাই, আমি ময়মনসিংহ বিভাগের সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ডের আকুয়া হাজিবাড়ি থেকে বলছি। তো রাসেল ভাই, আরেকটু বলতে চাই, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিই, আমি আসলে প্রথম পাঠাইতেছি, তো আসলে উচ্চারণ বা আঞ্চলিকতা আসতে পারে, এটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেননা আমি আগে কখনো পাঠাই নাই, এই প্রথম আমার পাঠানো। আমার বেশ কিছু ঘটনা আছে, তো আমি রিসেন্ট টাইমে বেশ শুনতাছি, বুথ.com বেশ শুনতাছি, এনজয় করতেছে। আপনি বলতেছেন ঘটনার জন্য, তো ভাবলাম পাঠিয়ে দিই। তো রাসেল ভাই, ঘটনাটা হলো মূলত আমার বিক্ষিপ্ত ঘটনা রাসেল ভাই, কিন্তু ঘটনাগুলো সত্য আছে, ছোট ছোট কয়েকটা ঘটনা আছে, সেগুলো আমি রেকর্ড করছি। তো ঘটনায় আসা যাক। তো রাসেল ভাই, প্রথম ঘটনাটা যদি বলি তাহলে সেটা হলো আমার বাসায়, আমাদের বাসা ছোট বাসা, বিল্ডিং বাসা। তো বাসায় মাঝে মধ্যেই ফজরের আগে বা রাত্রেবেলা আমি পিসি দেখি, কম্পিউটার দেখি, তো মাঝে মধ্যেই দেখা যায় সিলিং থেকে, আমাদের সিলিংটা আবার বোর্ড করা, তো সিলিং থেকে দেখা যায় কেমন একটা বম ব্রাস্ট হলে যেরকম শব্দ হয়, এরকম মাঝে মধ্যেই শব্দ হয়। তো আমি ভাবলাম যে হয়তো কারেন্টের কোনো ইস্যু। তা আমি কয়েকবার উপরে দেখছি, চেক করে দেখছি কারেন্টের জন্য হচ্ছে না কিসের জন্য। তা আমি এটার আসলে কোনো হদিস পাই নাই। তো এইভাবেই শব্দ হয়, আবার মনে করেন কিছুক্ষণ বন্ধ হয়ে যায়, আবার একটু পরে শব্দ হয়, ফজরের নামাজ পড়ে আসলেও দেখি বা রাত্রেবেলাও দেখি। তো এইভাবেই চলে। তো এটার আসলে আমি কোনো পাচ্ছি না, এটা আমার কাছে অ্যাবনর্মালি মনে হয়। তো এই যে কাহিনী, কিন্তু এটা এখনো চলছে, কিছুদিন আগেও হয়েছে শব্দ, কিন্তু মাঝে মধ্যে হয়, আবার মনে করেন 2-1 দিন হয়, পর আবার বন্ধ, পরে আবার হয়, এরকম করে বিগত 2-3 বছর ধরে হচ্ছে। কিন্তু এটার আমি এখনো কোনো এটার সদুত্তর বা যে আপনার আসল কারণটা খুঁজে পাচ্ছি না। আপনারা কেউ যদি কোনো কিছু বুঝেন বা কোনো ধারণা দেন, তাহলে আমি সেটি পেলে একটু খুশি হব। তো রাসেল ভাই, এই হলো একটা। আরেকটা ঘটনা হলো আপনার, আমার নান্নু বাড়ি আমাদের এই 11 নম্বর ওয়ার্ড থেকে সিটি কর্পোরেশন, তাদের অঞ্চলটাও আমাদের সদরেই পড়েছে। আমাদের শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে, এই 8 কিলোমিটার কি 10 কিলোমিটার হবে, দাপুনিয়া নামক জায়গা। দাপুনিয়া থেকে আরেকটু ভিতরে 6 মাইলের পরে গাগরা ইউনিয়ন 11 নম্বর সুইলা পশ্চিমপাড়া আমার নানুর বাড়ি। তো সেখানে একটি ঘটনা ঘটেছে, সেটি হলো আপনার, আমি এই যে রিসেন্ট 2 দিন আগে আমি গিয়েছিলাম, সেখানে আমার মামাতো ভাই আছে 2 জন, বাবু এবং তামিম, তাদের সাথে বসে রাত্রেবেলা পুকুরের পাশে মাচায় বসে আড্ডা দিচ্ছিলাম। তখন কথায় কথায় বললাম যে আমি তো বুথ এফএম শুনতেছি, তোমাদের কি খবর, তোমরাও কি শোনো নাকি? না ভাই, আসলে ব্যস্ততার কারণে তেমন শোনা হয় না, মাঝে মধ্যে শুনি। তখন আমি তাদেরকে বললাম, তো তোমাদের কি কোনো ঘটনা আছে, এতদিন যাবত এখানে আসো, তো কোনো কিছু চোখে পড়তে পারে? তখন আমার মামাতো ভাই, আমার বড় মামার ছেলে, আমদাদ মামার ছেলে তামিম তখন আমার বললো, ভাই ঘটনা তো তেমন নাই, কিন্তু ঘটনা ছোট, কিন্তু ঘটনা সত্য, আমি নিজে দেখছি। আমি বললাম যে কি ঘটনা, বলো শুনি। তখন তামিম আমাকে বললো যে এখানে বলে রাখা বলো রাসেল ভাই, তামিমের দাদু, আবার দাদা নানা ছিল আপনার কবিরাজ, বুঝছেন? তো তামিমের নানা ছিল কবিরাজ, তার নাম ছিল কাদু মৌলভী। তিনি খুব বিখ্যাত ওই পার্শ্ববর্তী গ্রাম গোপালনগরের। তো এখানে যারা আছেন তারা হয়তো বা চিনবেন, গাদু মৌলভী খুব নাম করা কবিরাজ ছিল, তার নানা ছিল গাদু মৌলভী। তো তামিম ছোটবেলায় ওইখানেই থেকে বড় হয়েছে, পরে আপনার 2-3-তে হয়তো বা 2-3 এরকমই ওই সময় পরে এখানে আমাদের নানুর বাড়িতে, দাদার বাড়িতে চলে আসে, নানার বাড়িতে এসে বড় হয়েছে। তো ওখানে তার নানা মারা যাওয়ার পরে সে বেশ কিছু বাস্তব কিছু অনুধাবন করেন। যেমন আপনার ঘুমায় আছে, এটা তামিমের ভাষ্য মতে, তামিম আমারে বলছিল যে ঘুমায় আছে, তো ঘুম হঠাৎ 3টার দিকে ভেঙে গেছে মধ্যরাতে। তখন বাইরে জানালাগুলো তাকিয়ে দেখে
মেয়ের অবয়বে সাদা কি যেন দাঁড়ায় আছে, তখন তাড়াতাড়ি জামা বন্ধ করে সে ঘুমিয়ে যায়। আবার আপনার দেখেন বাইরে দূরে ছায়ার মতো কালো যেন কি আছে, তখন সে ছোট, কিন্তু এগুলো সে বাস্তব নিজে দেখেছে। এগুলো রাসেল ভাই কোনো বানোয়াট না, সত্য ঘটনা রাসেল ভাই। তো তারপরে সে এরকম, তারপরে তার নানা ওই ছোটবেলা তার সাথে মজা করে বলে, কিরে তুই কি কবিরাজ বিদ্যা শিখবি বা এরকম অনেক কিছু বলতো তাকে, তখন তো সে ছোট। আর তার নানার ব্যবহৃত কবিরাজি বিভিন্ন বই টই বেশ অনেক দিনই ছিল, এখনো আছে, কিন্তু এখন কই আছে তাইমের জানা নাই, তবে সেই কবিরাজের বইগুলা আছে সম্ভবত। এছাড়া তো আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু, কারণ তার নানা ওই প্রেক্ষিতে ওইখানে থাকা হয়েছে, এবং তাদের ওই নানু বাড়ি এরিয়াটাও আপনার আমি গেছিলাম, ওইখানে এরিয়াটা জঙ্গল জঙ্গল অন্ধকার। একটু আপনি যদি যান বা আপনি যদি দেখেন তাহলে আপনি বলবেন যে আসলে এটা আসলে একটু ভয়ঙ্করই লাগে। সাথে পুকুর, নারিকেল গাছ, নারিকেল খাওয়া হয়েছে, নারিকেল গাছ, পুকুর, ডোবা, অন্ধকার জঙ্গলের মতো, আসলে ওদের বাড়িটাও পুরানা। তো এরকম একটা পরিবেশ। তো এছাড়াও তামিমের বেশ কিছু ঘটনা আছে এরকম, সে দেখছে বন্দে মাছ ধরতে গেছে, তখন যায় দেখে বন্দের মধ্যে মাছ ধরতে গেছে, এই দূরে জঙ্গলের মধ্যে যেন কেমন কিরকম শব্দ হচ্ছে এরকম ঘটনা, বা পাশের পুকুরে কি যেন ঝাঁপ দিয়া পড়ছে এরকম ঘটনা সে প্রায়ই দেখছে, কারণ গ্রামের ছেলে বুঝেন মাছ টাছ ধরে। তো এরকম দেখা হয়েছে তার। এছাড়া রাসেল ভাই ওই যে আরেকজন মামাতো ভাই আছে, তার ঘটনাটা বলি। এটা কিন্তু রাসেল ভাই বেশি দিন আগের না, এই যে কালকে আমি আসছি নানু বাড়িতে, কালকে আসি, পরশু দিন রাত্রেবেলা কারেন্ট চলে গেছিল, ওখানে বসছিলাম, তখন এই দুই ভাইয়ের সাথে কথা বলছি। তো পরে ওই ভাই যে বললো বাবু, সেও আমার বড় মামার ছেলে, আতিক মামার ছেলে বাবু, সে আমাকে বললো, আমি জিজ্ঞাসা করলাম তোমার কি ঘটনা আছে বলো, তুমি তো দেখতেই পারো জিন আছে, এটা কোরআনেও আছে, দেখতেই পারো বাবু, তুমি বলো তোমার এই পর্যন্ত তুমি কি কোনো কিছু দেখছো নাকি? ভাই দেখছি তো কিছু কিছু, কিন্তু ছোট, কিন্তু আসলে সত্য বলা কিন্তু ছোটই হয় রাসেল ভাই, এত ভয়ানক ভাবে এত কিছু হয় না। তো বাবু আমাকে বললো যে আমি দেখছি, আমি যখন এই 5-7 বছর 8-10 বছর আগে আমাদের পুরান টয়লেট ছিল রান্নাঘরের পিছনে এই বাসজারের সাথে, তো ওইখানে নাকি সে গেছে, তখন দেখে বাথরুম থেকে বের হয়ে দেখে জঙ্গলের দিকে কি যেন ছায়া মূর্তি এরকম লম্বা হয়ে দাঁড়ায় আছে, বা আপনার বিভিন্ন জায়গায় ওইদিকে আবার খেত ছিল, ওইখানে কিরকম শব্দ শিয়ালের মতো কিরকম ভয়ঙ্কর একটা সিচুয়েশন। পরে আবার আপনার ওই খাসি বা ওই পাঠা বলি আমরা আঞ্চলিকভাবে, সেগুলা যে গন্ধ, এরকম গন্ধ বাইসে আসা, এরকম ছোট ছোট দেখা হয়েছে। বা বাজার থেকে আসার সময় বাবু দেখছে ওই ভাসজার আপনার সামনে ঝুঁকা পড়তেছে। এছাড়া মনে করেন আমাদের ওইখানে পুকুরের পাশে ওইদিকে একটা, ওই জায়গাটা নিয়ে অনেকের অনেক মত আছে, ওই জায়গা দিয়ে গেলে নাকি মাছ টাছ নিয়ে গেলে, এগুলা যে ঘটনা শুনি রাসেল ভাই, এগুলো আসলে সত্য, বিভিন্ন গ্রামে হয়, আমাদের এখানে হয়েছে। মাছ নিয়ে গেলে আপনার দেখা গেছে যে বাঁশ নামায় দিতেছে, পরে আবার কিছুক্ষণ অপেক্ষা করলে হয়তো বা একটু কিছু কথা বললে তারপরে নাকি বাঁশ আবার উঠা যায়, এরকম জায়গা আছে। আবার ওই জায়গায় আপনার খেজুর গাছ ছিল অনেক মাথার, এটা আম্মার মুখে শুনছিলাম আমার নানু বাড়ির। আবার ওইদিকে একটা তাল গাছ ছিল, ওইখানেও অনেক সময় অনেক কিছু হয়েছে। আবার জনমুখে কথা আছে যে আপনার ওই তাল গাছটা যে ছিল ওটা ঠাডা পড়ে মরে গেছে, ঠাডা পড়ে আসলে গাছটা নষ্ট হয়ে গেছে, একদম চির হয়ে গেছিল অনেকদিন আগে, 10-15 বছর আগে। তো তখন নাকি ওই নিয়ে নাকি ল্যাংড়া শয়তান থাকতো। তো ল্যাংড়া শয়তান এটাও আপনার একটা কথা আছে, যেমন ল্যাংড়া শয়তান, তখন এটা আম্মুর মুখে শুনছিলাম যে আম্মুর দাদা আমার বড় বাবা ওই জবান আলী মন্ডল, উনি আবার মন্ডল ছিলেন, বিচার আচার করতেন গায়ের, তো উনি খুব প্রভাবশালী ছিলেন। তো ওই জবান আলী মন্ডল উনি করছে কি, উনি নাকি ওই শয়তানকে বাড়ি মাইরা ঠ্যাং ল্যাংড়া করে দিয়েছে, এরকম জনমুখে আছে। সত্যটা কতটা আমি ঠিক জানি না, তবে ওই বড় বা উনি আসলে শয়তান নাকি দেখছে, এটা আমার আম্মু বলছে, আম্মুরা শুনছিল তখন, আম্মুর দাদা মানে আমার বড় বাবা। এরকম ঘটনা আছে। আর একটি ঘটনা হলো রাসেল ভাই, সেটা হলো এই মনে করেন 15 কি 17 এর মধ্যে হবে বা 18, তো আমরা সবাই শীতের ছুটিতে নানু বাড়িতে পিঠা খাইতে গেছি সবাই, ফ্যামিলি সবাই। তখন দেখা গেছে যে আম্মু নানু আন্টিরা ওই পশ্চিম পাড়া ওইখানে পিঠা ভাঙতে গেছিল বা একটা দরকারে গেছিল, রাত বাজে 11টা, সাথে আবার আমার এক মামা ছিল। আসার সময় আস্তে আস্তে মেঠো পথে আস্তে আস্তে তখন নাকি পেছন থেকে বিড়ালের একটা শব্দ, বিড়ালের ডাক
তখন দেখা যায় যে বিড়ালের ডাক শুনে নানু আম্মু আম্মু বলতেছে যে কি ডাকে, আবার আমার ছোট বোনের সাথে ছিল। তখন নানু বলে যে তোমার পিছনে তাকায়ও না, কিছু একটা হইতে পারে, কারণ ওইদিকে কবরস্থান ছিল, জিনের উপদ্রব থাকতেই পারে, কবরস্থানে থাকতেই পারে। তো পিছনে আরো ওইখানে ফাঁসিও নিয়েছিল, ওইখানে কবর টবর ছিল, ওইখানে তাল গাছ ছিল, খেজুর গাছ ছিল। তো আগে আসতেছিল, তখন ওই মামাদের সাথে গেছিল, মামা বলছে যে আফা আপনারা তো পিছনে তাকায়েন না, মামার নাম ছিল মুফাজ্জল, তাকায়েন না, সোজা আসেন। তারা নাকি সোজা আসছে, কিন্তু শব্দ শুনে বুঝছে যে এটা একটা বিড়াল। তো এইভাবে তারা আসলো, তখন তারা বললো। আবার আরেক সময় দেখা গেছে আম্মু নানু বাড়িতে 11টার দিকে মাংস টাংস বা কোনো কিছু রান্না করতেছে, যে পিছন থেকে আবার মামিও ছিল, পিছন থেকে নাকি কিরকম একটা গন্ধ আসে। এই যে আপনার বললাম বাবু দেখছিল, গন্ধ পাইছিল, ওই জায়গাটা থেকে একটা গন্ধ আসে, খাসির গন্ধ বা পাঠার গন্ধে যেরকম মাংসের গন্ধ বা শরীরের গন্ধ থাকে ওইরকম গন্ধ আসতেছে। এরকম আম্মু দেখছে, শুনছে, ভয়ে পরে মামি বেরিয়ে আসে বলছে, আম্মু পরে আসে বলে ও মাছ ভাজছিল, ওই দিন মাছ ভাজতেছিল, বুঝছেন, মাছের জন্য এরকম গন্ধ, এটা হয় ওইখানে প্রায়ই শোনা যায়। তো রাসেল ভাই আম্মু পরে চলে আসছে। এছাড়া রাসেল ভাই আরেকটা ঘটনা আছে, সেটা হলো ওই নানু বাড়িতেই। ঘটনাটা হলো আপনার যে আম্মু যাচ্ছে, যাওয়ার পরে ওই মেঠো পথ দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে হঠাৎ দেখে যে ওই আপনার পিছন থেকে আম্মুর প্রতিবেশী বোন থাকে না, ওইরকম কেউ একজন ডাকছে। তো আম্মু মনে করছে যে ওই লুৎফা না শিরিন ডাকছে, তো আচ্ছা তাকাইছে, দেখে যে কেউ না, কিন্তু আম্মু সত্যই শুনছে। ওই আপনার বিকাল বিকাল সন্ধ্যার আজান দিচ্ছে এই টাইমে, বা সন্ধ্যার আজানের আগ মুহূর্তটা, দেখে যে নাই। তো বাড়িতে এসে সবাই আমাদেরকে বললো, আমরা শুনে আসলে শুনলাম, তো এইভাবে শুনছি। এগুলো কিন্তু রাসেল ভাই একদম সত্য ঘটনা, ছোট ছোট হইতে পারে কিন্তু সত্য ঘটনা। জানি না এটা কি সিলেক্ট হবে কিনা, সিলেক্ট হলে খুব খুশি হবো রাসেল ভাই। এটা আসলে পরীক্ষামূলকভাবে দিচ্ছি, আসলে আপনি সিলেক্ট করলে একটু উৎসাহ পাবো। তো আশা করি পরবর্তীতে আরো ওইখানে নানু বাড়ি রিলেটেড অনেক ঘটনা আছে, ওই মামাদের কাছ থেকে শুনে আমি ইনশাল্লাহ আপনাকে পাঠাবো। আশা করি আপনি এই ঘটনাটি বুথ FM বুথ.com আপনি রিলিজ করবেন, আশা রাখছি। এবং শ্রোতারা আসলে জানি না কতটা ভালো লাগবে, কিন্তু এগুলো সত্য ছোট ছোট ঘটনা, আশা করি আপনি প্রকাশ করবেন। আর আরেকটা বিষয় হলো রাসেল ভাই, ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে আপনি অবশ্যই আমাকে একটু রিপ্লাই দিবেন। আর কথার মধ্যে বা আঞ্চলিকতা আসতে পারে, বুঝতেই হবে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি সিলেক্ট হয় রাসেল ভাই, প্লিজ আমাকে একটু রিপ্লাই দিয়ে জানাবেন। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা, সবাই ভালো থাকবেন, রাসেল ভাইও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Booth.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, ভুট্টোক্রমে একজন মডারেটর বলছি চট্টগ্রাম থেকে। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম। আজকের ঘটনাটি হচ্ছে একটি হসপিটাল রিলেটেড ঘটনা। ঘটনাটি প্রায় হচ্ছে 50 থেকে 60 বছর আগের একটি ঘটনা। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক পরিচিত বন্ধুর কাছ থেকে। তো ঘটনাটি হচ্ছে আমি আমার বন্ধুর ভাষাতে শেয়ার করছি। তো চলুন শুনে আসি ঘটনাটি। যে আমি যখন হচ্ছে মর্গের ওখানে যাই, অটোপসি রুমের সামনে যাই, তখন দেখি যে অটোপসি রুম হচ্ছে একদম মানে পুরোপুরি রক্তে ভেজা। তার ওয়ালে হচ্ছে রক্তের দাগ, আর হচ্ছে নতুন যে ডাক্তার জয়েন করেছিল তার নাম ছিল ডক্টর আবির। ডক্টর আবিরের মৃতদেহ পড়ে আছে মানে হসপিটালের অটোপসি রুমের ভেতরে। আর হচ্ছে তার যে সিনিয়র ডাক্তার ছিল ডক্টর নিহার হচ্ছে গুরুতর আহত অবস্থায় হচ্ছে কাতরা ছিল। তো আমি হচ্ছে খুব কষ্ট করে ওনাকে ধরে ধরে হসপিটালের ভিতরে নিয়ে আসি এবং ওনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হচ্ছে ওনার অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়। তো ওনার কাছ থেকে মেনলি সব ঘটনাটা আসলে শুনি। তো পরবর্তীতে ডাক্তার আবিরের ব্যাপারেও খোঁজখবর নেওয়া হয়। তো সেখান থেকে ঘটনাটি মূলত শুরু করছি।
তো ডক্টর আবির ছিলেন খুব গরিব পরিবারের একজন সন্তান। তার যখন বয়স প্রায় হচ্ছে 7 বা 8 বছর, তখন হচ্ছে তার বাবা হচ্ছে এই দুনিয়া থেকে চলে যান। তারা হচ্ছে এমনিতেও খুব বেশ মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল। তাদের আয় ইনকাম তেমন একটা ছিল না, মানে পরিবার চালাতে খুব কষ্ট হতো। আর পরিবারের একমাত্র মানে আয় উপার্জন সক্ষম ব্যক্তি ছিলেন তার বাবাই। কিন্তু বাবা মারা যাওয়ার পর হচ্ছে আবিরের মায়ের উপর মানে মনে হয় যে মুসিবতের আকাশ ভেঙে পড়ে। উনি চিন্তা করতে থাকেন যে আমার তো একটাই ছেলে, আমার তো সেরকম টাকা পয়সা নাই, আমি কিভাবে ছেলেকে মানুষ করব। তো এই চিন্তা করে হচ্ছে উনি তারপর মনে সাহস জুগিয়ে চিন্তা করেন, দরকার পড়লে আমি মানুষের ঘরে ঘরে কাজ করব, আয়ার কাজ করব আমি দরকার পড়লে, কিন্তু আমার ছেলেকে আমি খুব ভালো মতো মানুষ করব। তো ওনার ভাবনা অনুযায়ী উনি ওনার ছেলেকে একটি খুব নামি দামি স্কুলে ভর্তি করিয়ে দেন। ভর্তি করে দেওয়ার পর উনি হচ্ছে বিভিন্ন বাসা বাড়িতে হচ্ছে বুয়ার কাজ করতে শুরু করেন। তার ছেলে একটা ভালো এক্সপেন্সিভ স্কুলে পড়তো, সেই জন্য হচ্ছে আশেপাশের মানুষজন বা হচ্ছে তার যাদের বাসায় তিনি কাজ করতেন তারাও বলতো যে তোমার ছেলেকে এত লেখাপড়া করায় তুমি কি করবা, কারণ তোমার ফ্যামিলিতে আর্নিং মেম্বার তো নাই, তোমার একার টাকায় কি সংসার চলবে না। তো তোমার ছেলেকে বৃষ্টিও পড়ছে, প্রথম দিনই অবস্থা, বস বলে দিচ্ছিল লেট যেতে না হয়, এখন যদি লেট করে পৌঁছায় তাহলে আমার চাকরি থাকবে না, কি একটা কপাল আমার। এগুলো বলে বলে সে হচ্ছে মানে সামনের দিকে এগোচ্ছিল। পরে বারবার পেছনের দিকে ফিরে তাকাচ্ছিল, মনে হচ্ছে যে কারো ফুট স্টেপ সে শুনতে পাচ্ছে। তো পেছন ফিরে যখন তাকায় তখন আর কাউকে দেখতে পায় না। তো এরকম চলতে চলতে সে মানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর হসপিটালে পৌঁছানোর পর যখন সে হসপিটালে গেট দিয়ে যাচ্ছে, তখন হচ্ছে দারোয়ান তাকে ডাক দেয়, যে বলে যে আরে ভাই কোথায় যাচ্ছেন এত রাতে, এখন রাতের বাজে হচ্ছে আপনার 11:30, আপনি এখন কই যাচ্ছেন এখানে। তখন বলেছে কই যাচ্ছি মানে আমি হচ্ছে এখানে নতুন ডাক্তার আবির, আমি মানে মর্গের ইনচার্জ। তখন হচ্ছে ওয়াচম্যান বলে যে সরি স্যার, আসলে বুঝতে পারেনি, হ্যাঁ বড় স্যার ভিতরে আছেন, উনি তো আপনার কথা বলেছিলেন, তো আপনি যে আজকে আসবেন এই বৃষ্টির মধ্যে আমরা আসলে মানে ভাবি নাই, এই জন্য আর কি আপনাকে চিনতে পারিনি, সরি। তো আবির বললো যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি ভিতরে। তো এই কথা বলে সে হচ্ছে ভেতরে চলে যায় আইডি কার্ডটা শো করে। তো ভেতরে যাওয়ার পর হচ্ছে সে মানে আগের দিনই যেহেতু অফিসের সাথে কথা বলে গিয়েছিল, তাই অফিসের নিহার আর কি ছিল তখন ডাক্তার, উনি মর্গের মেইন চার্জে ছিলেন আর কি, অটোপসি চার্জ। তো উনি ওনার সাথে মর্গের রুমটা চিনে গিয়েছিলেন। তো উনি ভেতরে গিয়ে দেখেন মর্গের দরজাটা ওপেন, মানে অটোপসি রুমের দরজাটা ওপেন করতে আবির বেশ আটকে ওঠে, সে একটা চিৎকার দিয়ে দেয়। তখন ডাক্তার নিহার তার দিকে ঘুরে বলে যে কি ব্যাপার, ডাক্তারি কি পাশ করছে এরকম চিৎকার চেঁচামেচি করার জন্য, লাশ কি জীবনে দেখো নাই? তখন বলে যে স্যার লাশ তো দেখছি, কিন্তু এরকম লাশ তো আগে কখনো দেখি নাই। তো ডাক্তার বলে যে লাশ, এটা কি সমস্যা কোথায়, এর থেকে কত খারাপ লাশ ভেতরে পড়ে আছে দেখতে হবে। তো আবির যে লাশ দেখেছিল সেটা বর্ণনা ছিল এরকম যে হচ্ছে কেউ একজন তাকে মানে বহুতবার ছুরিকাঘাত করে বুকের মধ্যে, পেটের মধ্যে, এরপর হচ্ছে ওর মানে মাথার মধ্যে হচ্ছে পাথর দিয়ে মানে বাড়ি দিয়ে হচ্ছে মানে পাথর নিক্ষেপ করে বা বড় একটা পাথর দিয়ে বাড়ি দিয়ে ওর মাথাটা হচ্ছে থেতলে দেয়, ওর চোখগুলো বের হয়ে রয়েছিল, ওর ব্রেনটা হচ্ছে মাথার এক পাশে ঝুলে ছিল, আর হচ্ছে ওর চাপা ভাঙা ছিল। তো ডাক্তার নিহার বলেন যে তুমি এখন লাশটাকে ভালো মতো দেখো, এটার অটোপসি তুমিই করবা, আমি হচ্ছে আমার শিফট শেষ, আমি হচ্ছে আমার পড়ে গিয়ে হচ্ছে পেছন যেতে যেতে সে হচ্ছে মানে অটোপসি রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে চলে যায়, দরজার কাছে এসে দেখে যে দরজাটা বাইরে থেকে লক, সে আর দরজা কিছুতেই খুলতে পারছে না। তো সে মানে চিৎকার চেঁচামেচি করতে করতে কানের মধ্যে হাত দিয়ে চোখ বন্ধ করে এক কোনায় গিয়ে বসে থাকে, এবং দেখতে মানে চোখ খুলে দেখতে পায় যে সেই মানে মৃতদেহগুলো যেগুলো আর কি মানে মুর্দা ঘরে ছিল, লাশ কাটা ঘরে ছিল, সেখানে হচ্ছে সেই দিক থেকে হচ্ছে তার দিকে এগিয়ে আসছে। সে এটা দেখে হচ্ছে প্রচন্ড ভয় পায়। তো ভয়ে চোখ বন্ধ করে বসে থাকে। কিছুক্ষণ পর সে খেয়াল করে যে আশেপাশে কোনো সাউন্ড আর হচ্ছে না। তারপর সে চোখ খুলে দেখে যে না, সবকিছু ঠিকই আছে, এবং হচ্ছে যেই মানে মৃতদেহটা পড়েছিল সেটাও সেই জায়গা মতোই আছে। তো সে হচ্ছে নিজেকে কিছুটা নর্মাল করে হচ্ছে চোখে মুখে পানি দেয়, ভাবে যে হয়তো ভুল দেখলাম, এরকম করে হচ্ছে আবার লাশ কাটতে শুরু করে। তো লাশ কাটতে শুরু হওয়ার কিছুক্ষণ পর সে আবার একই জিনিস ফিল করে যে ওই লাশটা তার গলা চিপে ধরে, এরকম মনে হলো তার কাছে। সে দেখতে পাচ্ছে যে লাশটা তার গলা চিপে ধরে আছে, আর হচ্ছে সে তার মানে ভাঙা মুখ থেকে চোয়াল থেকে একটা ধরনের হাসি দিচ্ছে, আর হচ্ছে নিজের হাত থেকে মাংস খুলে নিজের মুখে দিয়ে চাবানো শুরু করলো। এটা দেখে তো সে আরো জোরে চিৎকার দেয়। তার চিৎকার শুনে হচ্ছে ডক্টর নিহার হচ্ছে সেখানে চলে এসে দরজার ভেতর ঢুকে আবিরকে জিজ্ঞেস করে, আবির কি হয়েছে, তুমি এরকম চিৎকার করছো কেন? তারপর হচ্ছে উনি
মানে মুর্দা ঘরের দিকে তাকিয়ে জীবনের সব থেকে বড় ধাক্কাটা খান। উনি দেখেন মুর্দা ঘরে যত লাশ ছিল সবগুলো লাশ বিভিন্নভাবে কাটা, এবং মুর্দা ঘরের চারপাশে হচ্ছে মানে রক্ত দিয়ে ভরা। লাশগুলো এমন ভাবে কাটা মনে হয় যে কেউ পাগলের মতো তাদেরকে খালি কুপিয়েছে। আর নিচে সমানে রক্ত এবং মাংস পড়ে আছে, হাড্ডি গুড্ডি সহ ভাঙা অবস্থায় পড়ে আছে। মনে হচ্ছে কেউ কুপিয়েছে, না হলে হচ্ছে কোনো একটা ভারী বস্তু দিয়ে থেতলে দিয়েছে, এরকম অবস্থা। তো তখন ডক্টর নিহার আবিরকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার ডক্টর আবির, আপনি এসব কি করেছেন? তখন আবির বলে যে না, আমি এসব কিচ্ছু করিনি, আমি এসব কিছু জানি না। তখন তাকে জিজ্ঞেস করে আসলে এখানে হলো কি হয়েছে। তারপর হচ্ছে ডক্টর আবির ডক্টর নিহারকে সবকিছু খুলে বলেন। খুলে বলার পর ডক্টর নিহার বলেন যে আমি এত বছর যাবত এখানে কাজ করি, আজ পর্যন্ত তো আমার সাথে কিছু হলো না, তো তোমার সাথে এরকম কেন হলো? এসব তো তুমি করছো, এসবের জন্য তো দায়ী তুমি, এই লাশগুলো তুমি নষ্ট করছো, এখন এগুলো অটোপসি কিভাবে করবো? তো এরকম করতে করতে তিনি যখন মানে আবির উপরে বেশ চড়াও হন, তখন উনি খেয়াল করতে থাকেন ডক্টর আবিরের মুখে একটা শয়তানি হাসি জেগে ওঠে। মানে উনি কেমন যেন নিজের মধ্যে নেই। উনি ডক্টর নিহারকে বলতে থাকেন যে হচ্ছে কি ধরে ধরে খুব কষ্ট করে হচ্ছে মানে অন্য ডাক্তারদেরকে ইনফর্ম করে মানে একটা ওটি রুমে নিয়ে যায়। ওটি রুমে নিয়ে যাওয়ার পর তার প্রায় 6-7 ঘন্টা তার অপারেশন চলে। তার হাড্ডি সহ হচ্ছে ভেঙে গিয়েছিল। মানে মনে হচ্ছিল যে ডক্টর আবির তার উপর হয়তো বা মানে ভারী কোনো বস্তু দিয়ে সজোরে আঘাত করেছে। তো এরপর প্রায় হচ্ছে 6 থেকে 7 দিনের মতো ডক্টর নিহারের জ্ঞান ছিল না। তো যখন জ্ঞান ফেরে তখন হচ্ছে ডক্টর নিহার এই সমস্ত ঘটনা সকলের সাথে শেয়ার করে যে এরকম এরকম আবির বললো, এই নাকি ওর সাথে হয়েছে। তো পরবর্তীতে আবিরের যে মানে সম্পর্কে জানা যায়, যেটা হচ্ছে যে আবিরের বাবা ছোট থাকতে মারা যায়, এটা হচ্ছে তার সম্বন্ধে খোঁজ খবর নিয়ে আর কি কনফার্ম হওয়া যায়। এরপরেও সেই হসপিটালে আরো বহুত ধরনের অকারেন্স হয় এরকম, কিন্তু এটা আসলে কেন হয়, কেন হলো বা কি জন্য হচ্ছিল, এটা কেউ জানতো না। পরবর্তীতে যেই বিল্ডিং এ হসপিটালটা ছিল, ওই বিল্ডিংটা হচ্ছে পরিত্যক্ত ঘোষণা করে ওই বিল্ডিং থেকে হসপিটালটা অন্য জায়গায় স্থানান্তর করে নিয়ে যাওয়া হয়। তো স্থানান্তর করে নিয়ে যাওয়ার পর আর এরকম কোনো প্রবলেম রিপোর্ট এখন পর্যন্ত হয়নি। ওই হসপিটাল এখন আছে কিনা এটা আসলে সঠিক তথ্য আমি জানি না, কারণ যেহেতু এটা অনেক আগের একটা ঘটনা। তো এই ছিল আজকের ঘটনা। তো এই বলে হচ্ছে সাকিব তার ঘটনা শেষ করেন। তো সাকিবকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি আমার সাথে শেয়ার করার জন্য। তো প্রিয় লিসনার্স, এই ছিল আজকে আমার ঘটনা। তো কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং